Hello viewers, welcome to my Eduworld channel. Hope that all of you are doing good. So today's topic is on emotional intelligence. It's a very important and interesting topic. So let's begin with the video. The subtopic that I'm going to cover in this video, that is origin and concept of emotional intelligence, its definition, elements, features of emotional intelligent person, whether there is any difference between emotional intelligence and emotional quotient, difference between emotional quotient and intelligence quotient, and at last আমি একটি ওয়ার্কশিট দিয়েছি যে ওয়ার্কশিটের মাধ্যমে আমরা জানতে পারবো যে ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যক্তিদের কিভাবে পরিমাপ করা উচিত. Okay, so let's begin with the video. So we will start with its origin and concept. So the credit goes to Peter Salve and John Mayer, who were conducting research on monitoring the feelings and emotions of their own as well as the other, and to discriminate among them, and to use this information to guide one's thinking and action. এখানে বলা হচ্ছে যে পিটার স্যালভে এবং জন মেয়ার দুজনেই এরা কিন্তু গবেষক ছিলেন এবং তারা মনিটরিং করছিলেন যে মানুষের অনুভূতি ও প্রক্ষোভগুলিকে কি করে মেজার করা যায়, কি করে সেটাকে মনিটর করা যায় এবং একজন ব্যক্তির সঙ্গে অপর ব্যক্তির ফিলিংস ইমোশনসগুলো কি করে তা আলাদা হতে পারে এবং তারা যে তথ্যগুলো পেয়েছিলেন, ঠিক আছে, যে ইনফরমেশনসগুলো পেয়েছিলেন সেই ইনফরমেশনসগুলো কি করে একজন ব্যক্তির চিন্তন বা অ্যাকশনের ক্ষেত্রে তা গাইড করতে পারে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা গবেষণা করছিলেন। এরপর ইমোশনাল ইন্টেলিজেন্স যে আর্টিকেল তারা পাবলিশ করেছিলেন সেই আর্টিকেলটা তারা একটি জার্নালের মাধ্যমে পাবলিশ করেছেন, যে জার্নালটির নাম হচ্ছে ইমাজিনেশন, কগনিশন অ্যান্ড পার্সোনালিটি। ড্যানিয়েল গোলম্যান, who is regarded as the father of emotional intelligence, ড্যানিয়েল গোলম্যানকে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের ফাদার বলে থাকি, and basically he was an American psychologist. He have made the contribution to popularize the concept of emotional intelligence. তারই দ্বারা, ড্যানিয়েল গোলম্যানের দ্বারা কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স কনসেপ্টটি কিন্তু পপুলারাইজ হচ্ছে। Daniel Goleman has given an important definition on emotional intelligence. He said that it's an ability to identify, assess, and control one's own emotion and the emotion of other person and that of group. সো ড্যানিয়েল গোলম্যান এখানে বলেছেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে ব্যক্তির মধ্যে এমন একটি ক্ষমতা যার দ্বারা সে তার নিজস্ব প্রক্ষোভ বা অনুভূতি বা অন্য ব্যক্তি বা দলের প্রক্ষোভ বা অনুভূতিগুলিকে চিহ্নিত করতে পারছে, অ্যাসেস করতে পারছে ও নিয়ন্ত্রণ করতে পারছে। সো বেসিক্যালি ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ দি কগনিটিভ এবিলিটি অফ দি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এটি হচ্ছে একটি প্রজ্ঞামূলক ক্ষমতা, ব্যক্তির প্রজ্ঞামূলক ক্ষমতা যার দ্বারা ব্যক্তি শুধু তার নিজের অনুভূতি বা ক্রিয়াকলাপগুলোকে চিহ্নিত বা বুঝতে পারছে না, বরং অন্যান্য ব্যক্তি যা তাদের আশেপাশে রয়েছে তাদের প্রক্ষোভ বা ক্রিয়াকলাপগুলোকেও কিন্তু একই সঙ্গে বুঝতে পারছে এবং এফেক্টিভ ইনফ্লুয়েন্সেসের দ্বারা, এফেক্টিভ প্রভাবগুলির দ্বারা সেগুলোকে ম্যানেজ, মনিটর এবং কন্ট্রোলও করতে পারছে। There are certain elements and components in emotional intelligence which help in promoting the emotional intelligence of any person. So এই components বা উপাদানগুলি হলো self awareness, self regulation, empathy, motivation and social skill. ঠিক আছে, এই প্রত্যেকটি কম্পোনেন্টের টিচিং লার্নিং সিচুয়েশনে তার কি প্রভাব, তার কি ইম্প্যাক্ট হতে পারে, এবার সেগুলো আমরা দেখব। So first component is the self-awareness. When a teacher is having a complete knowledge and understanding about his or her own strength, weakness, values, ideas, beliefs and action, it is known as a self-awareness. So টিচার যে থাকবে, টিচারেরও উচিত তিনি যখন শ্রেণীকক্ষে পাঠদান করছেন বা পাঠদান চলাকালীন তিনি যে ধরনের মুড, ফেশিয়াল এক্সপ্রেশন, কমিউনিকেশন স্কিল, কোন বিষয়ে তার বেশি দক্ষতা আছে, কোন বিষয়ে তার দখলটা অনেক কম আছে, কি কি স্ট্র্যাটেজি সম্পর্কে তার কমপ্লিট নলেজ আছে, এই সমস্ত বিষয় সম্পর্কে যেন শিক্ষকের সচেতনতা বোধ যেন থাকে, ঠিক আছে। এবং এই সেলফ অ্যাওয়ারনেসকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ইন্টারনাল অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল। আভ্যন্তরীণ সচেতনতা বলতে আমরা বলতে পারি যে যখন ব্যক্তির নিজস্ব সবলতা, দুর্বলতা, মূল্যবোধ, চিন্তন সম্পর্কে যখন সচেতনতা থাকছে তখন সেটাকে ইন্টারনাল সেলফ অ্যাওয়ারনেস বলতে পারি।
এক্সটার্নাল সেলফ অ্যাওয়ারনেস আমরা বলতে পারি যে হোয়াট আদার্স আর ভিউইং আওয়ারসেলফ অন সেম প্যারামিটার, মানে অন্যান্য ব্যক্তি আমাদের সম্পর্কে এই একই বিষয় সম্পর্কে কি ভাবছে, মানে আমাদের সবলতা, দুর্বলতা, মূল্যবোধ, চিন্তন সম্পর্কে তারা কি ভাবছে, তখন সেটাকে আমরা এক্সটার্নাল সেলফ অ্যাওয়ারনেস বলতে পারি। So second component is the self-regulation. So when we are managing and controlling our own state of emotional behavior, so we should always respond on the emergency of the situation. এখানে বলা হচ্ছে যখন আমরা আমাদের প্রক্ষোভমূলক আচরণগুলোকে যখন ম্যানেজ করতে পারছি বা নিয়ন্ত্রণ করতে পারছি এবং পরিস্থিতি অনুসারে যখন আমরা কোনো প্রতিক্রিয়া করছি, সেটাকেই আমরা বলতে পারি আত্মনিয়ন্ত্রণ বা সেলফ রেগুলেশন। ঠিক আছে, এই সেলফ রেগুলেশন তখনই হবে যখন আমরা মোর অ্যাডাপটিভ টাইপ অফ বিহেভিয়ার আমরা যখন ব্যবহার করব। এরকম ইন আ হার্ডকোর সিচুয়েশনগুলোতে যদি আমরা বেশি নেগেটিভ ইমোশনস বিহেভিয়ার বেশি ইউজ করি ইনস্টেড অফ দি পজিটিভ ওয়ান, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দ্য সিচুয়েশন উইল গো আউট অফ কন্ট্রোল, সেই সিচুয়েশনসগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারবো না। তাহলে যে কোনো বিষয় কিন্তু সবসময় আমাদের পার্সপেক্টিভে চিন্তা করলে হবে না, সেই বিষয়গুলোকে কিন্তু ডিফারেন্ট পার্সপেক্টিভে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাদের চিন্তা করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে অনেকগুলো অপশনস থাকবে, ডাইভার্জেন্ট থিঙ্কিং কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই করতে হবে। সো সেলফ রেগুলেশনকে আমরা দু ভাগে ডিভাইড করতে পারি, উই ক্যান ক্যাটেগরাইজ ইন্টু টু টাইপস। সো ফার্স্ট ওয়ান ইজ দি বিহেভিয়ারাল সেলফ রেগুলেশন। বিহেভিয়ারাল সেলফ রেগুলেশন আমরা সেটাকেই বলতে পারি when we are using more socially acceptable behavior to achieve certain goals। ঠিক আছে, যখন পরিস্থিতি অনুসারে, ঠিক আছে, যখন আমরা একদম কাম পোলাইট মেনটেন করছি, ঠিক আছে, এবং সামাজিক স্বীকৃতিমূলক আচরণ আমরা ব্যবহার করব কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে, তখন সেটাকে আমরা বিহেভিয়ারাল সেলফ রেগুলেশন বলছি। ইমোশনাল সেলফ রেগুলেশন কি বলছে, যখন ডিসরাপটিভ সিচুয়েশনস গুলোতে আমরা আমাদের বিহেভিয়ারের মধ্যে, আমাদের ইমোশনস এর মধ্যে যখন কনসিস্টেন্সি বজায় থাকছে, খুব উত্তেজনক সিচুয়েশন হলে আমরা যদি বেশি উত্তেজনা সৃষ্টি করি বা উত্তেজনামূলক আচরণ করি, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে। সো উই শুড মেনটেন কনসিস্টেন্সি, ঠিক আছে, উই শুড বি মোর হিউমার টু আর অ্যাটিটিউড, আমরা হিউমারিটি মেনটেন করব, তখন সেটাকে আমরা বলতে পারি ইমোশনাল সেলফ রেগুলেশন। Third component is the empathy. So empathy is the ability of a person to think about what others are feeling or experiencing. So it is a sensitization of an individual what others are feeling or experiencing. So putting ourselves into the situation of other people, what they are experiencing. সো এখানে আমরা কি করছি যে আমরা সবসময় কোনো বিষয়কে নিজের পার্সপেক্টিভে না দেখে অন্য ব্যক্তির পার্সপেক্টিভে যখন আমরা দেখছি, মানে সে কি অনুভূতি করছে, সে কি ফিল করতে পারছে, সে যখন ওই সিচুয়েশন দিয়ে যাচ্ছে তার মধ্যে কি কি অনুভূতি হচ্ছে, কি কি অভিজ্ঞতা সে অর্জন করছে, সেই বিষয়টিকে নিয়ে যখন আমরা চিন্তা করছি, তখন সেটাকে আমরা এমপ্যাথি বলতে পারি। যেরকম আমরা একটা উদাহরণ দিতে পারি যে টিচার যখন দেখছে কোনো একটি স্টুডেন্ট কনসিস্টেন্টলি একটি সাবজেক্টে ভীষণ তার পারফরমেন্সের দিক থেকে ভীষণ বাজে সে পারফর্ম করছে, তখন সে টিচার কি করবে, নিজের পার্সপেক্টিভে না চিন্তা করে স্টুডেন্টের পার্সপেক্টিভে যদি চিন্তা করে কি সে প্রবলেম ফেস করছে, কোন জায়গাটা বুঝতে পারছে না, এই জায়গাটা কেন বুঝতে পারছে না, কিভাবে এটাকে বোঝালে ভালো হতে পারতো, তাহলে যখন স্টুডেন্টের পার্সপেক্টিভে যখন সেটি দেখছেন, তখন সেটিকে আমরা এমপ্যাথি বলতে পারি। So the fourth component is the motivation. Motivation অর্থাৎ প্রেরণা। So emotional intelligent person, we all know they are more action or goal directed person. So internal drive within them act as a strong stimulus which help them persistently to acquire any goal. তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে প্রেরণা, মোটিভেশন ভীষণ ভাবে তীব্র থাকে, ঠিক আছে, তাদের মধ্যে ইন্টারনাল যে তাগিদ বা আভ্যন্তরীণ তাগিদ যে থাকে, সেই আভ্যন্তরীণ তাগিদ একটি উদ্দীপক হিসেবে কাজ করছে, যা তাকে প্রতিনিয়ত যে কোনো লক্ষ্য অর্জনে কিন্তু তাকে সাহায্য করছে। এবার এই মোটিভেশনকে আমরা জানি দু ভাগে ভাগ করতে পারি। সো ওয়ান ইজ দি ইন্টারনাল অ্যান্ড দি সেকেন্ড ওয়ান ইজ দি এক্সটার্নাল মোটিভেশন। Emotional intelligent person, they give more emphasis to internal motivation as compared to the external। ঠিক আছে, তারা বেশিরভাগ আভ্যন্তরীণ প্রেরণাকে গুরুত্ব দেয়, কারণ তারা দেখে যে তাদের চলার পথে যতই সমস্যা, যতই অবস্ট্যাকলস সেগুলো আসুক না কেন, তারা কিন্তু মনের জোরে কিন্তু তাদের তাগিদ সহকারে কিন্তু সেই লক্ষ্যটি অর্জনের দিকে কিন্তু তারা একেবারে এগিয়ে চলে।
So teachers should always try to create a strong motivation within the students so that they have a strong drive to acquire certain goal or to do a better performance in their academic life. নেক্সট হচ্ছে সোশ্যাল স্কিল, সামাজিক দক্ষতা, ঠিক আছে। সো উই অল নো দ্যাট হিউম্যান বিংস আর সোশ্যাল অ্যানিমাল, আমরা জানি মানুষ হচ্ছে সামাজিক জীব, ঠিক আছে। এবং তারা মিথস্ক্রিয়া বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের সামাজিক দক্ষতা তারা ব্যবহার করে, লাইক অ্যাক্টিভ লিসনিং, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন। সো নন ভার্বাল কমিউনিকেশনসের মধ্যে আমরা কিছু জেস্টার্স দেখে থাকি, ম্যানেজারাল স্কিল আমরা বলতে পারি। সুতরাং এই দক্ষতার মাধ্যমে ইমোশনাল ইন্টেলিজেন্স পার্সন কি করবে, যে কোনো chaotic যে সিচুয়েশনস থাকবে, দে ক্যান হ্যান্ডেল দোজ chaotic সিচুয়েশন, দে ক্যান ইনফ্লুয়েন্স পিপল, and with this skill they can also develop a strong bonding relationship with individual. সুতরাং টিচার যে থাকবে, টিচার কি করবে, যে যখনই কোনো ক্লাসে স্ট্রেসফুল সিচুয়েশন, chaotic সিচুয়েশন যখনই আসবে, তিনি তখন এই স্কিলস গুলো বা এই দক্ষতাগুলো ব্যবহার করবে, যার মাধ্যমে স্টুডেন্টসদেরকে প্রভাবিত করতে পারবে, স্টুডেন্টসদের সাথে স্ট্রং রিলেশনশিপ ডেভেলপ করতে পারবে। এছাড়াও কিছু গঠনমূলক ফিডব্যাক দেবে, যার দ্বারা কিন্তু স্টুডেন্ট এবং টিচারের মধ্যে কিন্তু সম্পর্কটা কিন্তু অনেক সুদৃঢ় হয়ে উঠবে। Now we will see what are the features of emotional intelligent person. So emotional intelligent person should have a capacity to place an individual in the situation of others, so to have an experience of what others are feeling. তার মানে এখানে আমরা সবসময় নিজের পার্সপেক্টিভে চিন্তা করব না, অন্য ব্যক্তির সেই পরিস্থিতি অনুসারে সে কি অভিজ্ঞতা, সে কি অনুভূতি অর্জন করছে, সেই পরিস্থিতি অনুসারেও কিন্তু আমরা চিন্তা করব। অলওয়েজ মোটিভেটস অ্যান্ড ইন্সপায়ার্স আদার। সো ইমোশনাল ইন্টেলিজেন্ট পার্সন কিন্তু সর্বদাই মানুষের মধ্যে প্রেরণা এবং অনুপ্রেরণা উভয়ই যোগাবে। অলওয়েজ মেনটেন ফ্লেক্সিবিলিটি ইন নোভেল অ্যান্ড চেঞ্জ সিচুয়েশন। যখনই কোনো নতুন পরিস্থিতি বা পরিবর্তিত পরিস্থিতি আসবে, সেই পরিস্থিতিগুলোতে কিন্তু নমনীয়তা বা অ্যাডাপটিভ কোয়ালিটি যেন তাদের মধ্যে যেন থাকে। Having a proper knowledge about their own strength and weakness, so they are accurate self assessor. তার মানে নিজের সবলতা ও নিজের দুর্বলতা উভয় সম্পর্কে যেন জ্ঞান থাকে, তাহলেই আমরা তাকে আত্মমূল্যায়নকারী ব্যক্তি কিন্তু বলতে পারবো। দে হ্যাভ রিলেশনশিপ বিল্ডিং ক্যাপাসিটি। তাদের ইমোশনাল ইন্টেলিজেন্ট পার্সন আমরা আগে জানি যে তারা সবসময় অপর ব্যক্তিকে কি করছে, প্রভাবিত করছে তাদের সামাজিক দক্ষতার দ্বারা। তার জন্য তারা কিন্তু ভীষণ স্ট্রং রিলেশনশিপও কিন্তু ফর্ম করতে পারে, কারণ তারা সিচুয়েশন অনুসারে কিন্তু প্রতিক্রিয়া করে। এবিলিটি টু সলভ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কনফ্লিক্ট, আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে দ্বন্দ্বগুলি থাকবে, সেই উভয় ধরনের দ্বন্দ্বগুলি কিন্তু তারা খুব সহজে কিন্তু ম্যানেজ করতে পারছে, কন্ট্রোল করতে পারছে। তার মানে এখানেও কিন্তু তারা সিচুয়েশনস অনুসারে কিন্তু প্রতিক্রিয়া করছে। নেগেটিভ ইমোশনস কিন্তু তারা বিশেষ করে এই সিচুয়েশনসে কখনো ব্যবহার করে না, সিচুয়েশনগুলোকে কন্ট্রোল রাখার কিন্তু সর্বদা তারা প্রচেষ্টা করে। দে পারসিস্টেন্টলি অ্যাক্ট টু অ্যাচিভ গোল। আগেই বলা ছিল যে এই ধরনের ব্যক্তিরা কিন্তু ভীষণ গোল ওরিয়েন্টেড আর অ্যাকশন ওরিয়েন্টেড যেহেতু হয়, তাই জন্য সর্বদা তারা উদ্দেশ্য বা তাদের লক্ষ্য অর্জনের পেছনে কিন্তু তারা দৌড়ে থাকে। We will see whether there is any difference between emotional intelligence and emotional quotient. Controversies have taken place and they have said that emotional intelligence and emotional quotient are very similar, but in reality there are minor differences. So let's see those differences. Emotional intelligence, we all know it's the ability of a person, এটি হচ্ছে একটি ব্যক্তির মধ্যে ক্ষমতা, যার দ্বারা সে তার নিজের প্রক্ষোভ বা অনুভূতি এবং অপর ব্যক্তির প্রক্ষোভ বা অনুভূতিগুলোকে চিহ্নিত, মনিটর, কন্ট্রোল করতে পারছে, পার্থক্য করতে পারছে, এবং তারা যে তথ্যগুলি অর্জন করছে সেই তথ্যগুলির দ্বারা কিন্তু যে কোনো ধরনের চিন্তন এবং আচরণগুলোকে গাইড করার ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারছে, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড ইমোশনাল কোশেন্ট আমরা কাকে বলছি? ইমোশনাল কোশেন্ট হচ্ছে এমন একটি ইন্ডিকেটর, ইটস আ কাইন্ড অফ ইন্ডিকেটর বা মাপকাঠি আমরা বলতে পারি, যার দ্বারা আমরা কি করছি, ইমোশনাল ইন্টেলিজেন্সকে কিন্তু পরিমাপ করছি।
So the second difference is that emotional intelligence, we all know, it's a individual's emotion which are uses for rational or logical thinking. So emotional intelligence আমরা জানি যে এমন একটি ধারণা যার দ্বারা ব্যক্তির যুক্তিপূর্ণ চিন্তন বা লজিক্যাল থিঙ্কিং গুলোকে কি করা হচ্ছে, গাইড করা হচ্ছে। বাট ইমোশনাল কোশেন্ট হচ্ছে একটি ডেলিবারেট বা ঐচ্ছিক প্রক্রিয়া, যেখানে আমরা আদর্শায়িত কিছু অভিক্ষা ব্যবহার করছি যার দ্বারা আমরা পরিমাপ করতে পারছি যে ইমোশনাল ইন্টেলিজেন্ট পারসন কারা এবং কারা নয়। ঠিক আছে? সো ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ রিগার্ডেড অ্যাজ দ্য অ্যাওয়ারনেস অফ ইমোশন ইন রিলেশন টু সেলফ অ্যান্ড আদার। তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা কাদেরকে বলছি? যাদের মধ্যে আত্মসচেতনা বোধ আছে, যার যার দ্বারা সে নিজের প্রক্ষোভ বা অপর ব্যক্তির প্রক্ষোভ অনুভূতিগুলোকে কি করতে পারছে, বুঝতে পারছে, সচেতন হতে পারছে। কিন্তু ইমোশনাল কোশেন্ট হচ্ছে, আগেই বলা হয়েছিল, এটি আদর্শায়িত অভিক্ষা এখানে প্রয়োগ করা হচ্ছে, যার দ্বারা যে স্কোরস গুলো আমরা পাচ্ছি, যে স্কোরস গুলো আমরা অর্জন করতে পারছি, তার দ্বারা আমরা কিন্তু জাজ করতে পারছি, বিচার করতে পারছি যে কাদের মধ্যে স্বাস্থ্যময় ইমোশনাল ইন্টেলিজেন্স আছে বা কাদের মধ্যে স্বাস্থ্যময় ইমোশনাল ইন্টেলিজেন্সের বিকাশ হয়েছে এবং কাদের মধ্যে হয়নি। Now we will distinguish between emotional quotient and intelligence quotient. So emotional quotient আমরা কাকে বলতে পারি? When we are applying the standardized test to measure the emotional intelligence of a person. যখন আমরা কোনো আদর্শায়িত অভিক্ষার দ্বারা ব্যক্তির ইমোশনাল ইন্টেলিজেন্স যখন পরিমাপ করছি, তখন তাকে আমরা ইমোশনাল কোশেন্ট বলতে পারি। ইন্টেলিজেন্স কোশেন্ট কাকে বলছে? ইন্টেলিজেন্স কোশেন্ট হচ্ছে, এখানেও আমরা আদর্শায়িত অভিক্ষার ব্যবহার করছি যার দ্বারা ব্যক্তির লজিক্যাল রিজনিং কিন্তু আমরা পরিমাপ করতে পারি। সুতরাং এখানে ব্যক্তির প্রকৃত বয়সের তুলনায় যখন আমরা মানসিক বয়স তার পরিমাপ করছি। ইমোশনাল কোশেন্টকে কিন্তু অ্যাকোয়ার্ড এবিলিটি বলা হয়। দ্যাট মিনস এটা অর্জিত ক্ষমতা, কারণ এটাকে আমরা চাইলে তার ইমপ্রুভমেন্ট করতে পারি থ্রু ট্রেনিং অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু প্র্যাকটিস। ঠিক আছে? কিন্তু ইন্টেলিজেন্স কোশেন্টকে আমরা কিন্তু বিশেষভাবে ইননেট ক্ষমতা বা জন্মগত ক্ষমতা বলে থাকি। এটা আমাদের বংশগতি এবং এটি আমাদের পরিবেশের ওপরও কিন্তু নির্ভর করে। টেস্ট এই ক্ষেত্রে যেগুলো ব্যবহার করতে পারি সেটি হচ্ছে MEIS টেস্ট, যেটা হচ্ছে মেয়র স্যালোভে কারুসো ইমোশনাল ইন্টেলিজেন্স টেস্ট, যা আমরা ইমোশনাল কোশেন্ট পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অন্যদিকে ইন্টেলিজেন্স কোশেন্ট পরিমাপের ক্ষেত্রে স্ট্যানফোর্ড বিনে টেস্ট, ভেক্সলার ভার্বাল অ্যান্ড নন ভার্বাল টেস্ট, আর্মি আলফা টেস্ট, আর্মি বিটা টেস্ট, র্যাভেন্স টেস্ট ইত্যাদি এই ধরনের অভিক্ষা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। This is the sample of worksheet to measure the emotional intelligence of a person. তো এই ধরনের টেস্ট আইটেমগুলো আমরা ব্যবহার করতে পারি, তবে টেস্ট আইটেমগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমাদের অবশ্যই দেখে নিতে হবে দ্য এজ গ্রুপ অফ দি ইন্ডিভিজুয়ালস। তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই টেস্ট আইটেমসগুলো ফ্রেম করবো, অ্যান্ড উইথ দ্যাট উই ক্যান মেজার দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স অফ এনি ইন্ডিভিজুয়ালস। ওকে, এখানে ডায়াগ্রামে যেটা বলা হচ্ছে যে when we are applying our logical thinking as well as our emotions, দুটোই যখন আমরা একসাথে প্রয়োগ করছি, then we get a success in our life, then we get a 100% success in our life. ঠিক আছে? So logical reasoning, that is related with the intelligence as well as the emotions, that is the feeling, এই দুটোই যখন আমরা প্রয়োগ করছি তখন আমাদের জীবনে 100% সাকসেস কিন্তু আমরা অর্জন করতে পারছি। Thank you for watching my video. Hope that the concept was understandable to you all. So আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন, প্রেস দ্য বেল আইকন, লাইক মাই চ্যানেল, কারণ যখনই আপনারা এই লাইকসগুলো করবেন তখনই কিন্তু আমাদের মধ্যে ইন্সপিরেশন বা মোটিভেশন হয় যে আমরা আরও এই ধরনের ভিডিওস নিয়ে আমরা আরও যাতে আসতে পারি। সুতরাং শেয়ার উইথ আদার্স, বিকজ দ্য মোর ইউ উইল শেয়ার দ্য মোর এক্সপিরিয়েন্স ইউ উইল গেন। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।